দেখুন, গণতন্ত্রের পাঠ তো এটাই যে গণতন্ত্রে সবাই সবার মতটা প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে, বিরোধীদের কণ্ঠস্বর রোখা যাবে না। মানে এটা একটার সঙ্গে তো একেবারে সম্পর্কযুক্ত পারস্পরিক। আমি এখানেই বিশ্বনাথ দার কাছে আসবো। বিশ্বনাথ দা, আর একটি দল আরেকটি দলের অনুষ্ঠান চলছিল বা একটি দলের কর্মসূচি চলছিল, সেখানে আরেকটি দল বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, কর্মসূচি জানাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এমন কোন পরিস্থিতি তৈরি হলো যেখানে একে অপরের বিরুদ্ধে মারধর, হিংসা, পরিকল্পনা, খুন করার চক্রান্ত, এত কিছু উঠে আসছে? এই রকম পরিস্থিতি তৈরি হবে কেন? এটা গণতন্ত্রের কোন ছবি? যে ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, অশান্তির দেওয়াল লিখন কি এখন থেকেই লেখা হয়ে গেল? এটাই কি বাংলার ভবিতব্য? দেখো, কয়েক দশক ধরে রাজনৈতিক হিংসায় শীর্ষে থাকা বাংলা এবং এখানে যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের দেহ ও মনের উপর পূর্ণ অধিকার নেয় পুলিশ এবং শাসক দল। এটা শুভেন্দু অধিকারী বলে কথা নয়। তোমার স্টুডিওর পাশেই হলো ভাঙর, নওশাদ সিদ্দিকী প্রতিনিয়ত আক্রান্ত হন, মারধর তাকে করা হয়, কখনো জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এবং একইভাবে সিপিএম এর লোকজন যখন কোনো এলাকায় যায় একই ট্রিটমেন্ট, সেটা শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে সুকান্ত মজুমদার, প্রত্যেকের উপরই হামলা নিয়মিত হয়। ফলে বিরোধী রাজনীতি এখানে যারা করেন তাদের দেহ এবং মনকে বাজি রেখে কিন্তু রাজনীতিটা করতে হয়। কিন্তু গতকাল যেটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, যেটা আমরা বারবার প্রশ্ন তুলছিলাম, যে বিজেপির নেতৃত্ব তারা আদালতে গিয়ে সভা করতে হয়, মিটিং মিছিল করতে হয়, কিন্তু রাস্তার রাজনীতি তারা করেন না। অর্থাৎ আমরা বারবার প্রশ্ন তুলছিলাম যে তারা কেন পুলিশ থানা ঘেরাও করেন না, তারা কেন রাস্তায় নামেন না। কালকে শুভেন্দু দেখিয়ে দিয়েছে যে অন্তত বাক্যে মানে রিঅ্যাকশনারি পলিটিক্স কাকে বলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন। তিন দিন আগেই তুমি দেখলে ইডি অফিস হানা দেওয়ার সঙ্গে সঙ্গে, আইপ্যাককে হানা দেওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন, রিঅ্যাকশনারি পলিটিক্স করলেন এবং তার নেতা কর্মীদের কাছে বাহবা অর্জন করলেন। একইভাবে কালকে শুভেন্দু অধিকারী কিন্তু শুধু থানা ঘেরাও করেছিল, থানাতে অবস্থান করেছিল তা নয়, প্রায় রাত্রি 10টার মধ্যে 10,000-এর কাছাকাছি লোককে জড়ো করতে পেরেছিল। আজকেও সারা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন করতে পেরেছে। ফলে দেখো, দিনের শেষে বডি পলিটিক্স ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি কতজন লোককে সঙ্গে নিয়ে রাস্তার রাজনীতি করতে পারছো। বিরোধী রাজনীতি করাটা এখানে খুব কঠিন, কিন্তু যেটা বিজেপি দিনের পর দিন ভুল করেছে, রাস্তার রাজনীতির বাইরে ছিল। শুভেন্দু অধিকারী কালকে রাস্তার রাজনীতিতে নামাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে একইভাবে থানাকে অবস্থান করার ফলে তার কর্মী সমর্থকদের মধ্যে যে কানেক্টিভিটি তৈরি হয়েছে, সেখান থেকেই কিন্তু শাসক দলের রিয়াকশন একের পর এক উঠে আসছে। না হলে ঘটনাটা খুব মামুলি ঘটনা বলেই তারা হয়তো চালিয়ে দিতেন। কিন্তু ভোটের আগে শুভেন্দু যেভাবে রাস্তায় নেমেছেন, যেভাবে কর্মী সমর্থকদেরকে জড়ো করেছেন এবং প্রতিবাদটা করেছেন, সেটা কিন্তু রেজিস্টার্ড হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমার বারবার প্রশ্ন আমি রাখি যে দেখো, হিংসা এমন একটা পর্যায়ে পশ্চিমবাংলায় চলেছে, রাজনীতির হিংসায় মানে ন্যূনতম আইনের শাসন নেই। এখানে শাসকের আইন দ্বারা সবকিছু নির্ধারিত হয়। ফলে আমরা সব প্রতিনিয়ত ভয় পাই যে শেষ পর্যন্ত একটা সিভিল ওয়ারে না যায়। ডেমোক্রেসিতে টলারেশনের খুব গুরুত্ব আছে, শাসক হোক বা বিরোধী হোক, কিন্তু আমাদের এখানে টলারেশন বা টলারেন্সের কোনো মিনিমাম লেভেলে সেটা আমরা দেখতে পাই না। অর্থাৎ সামান্যতম সহনশীলতা সেইটা আমরা দেখি না। অন্য রাজনৈতিক দলের কে সম্মান করা, তার পরিসরকে সম্মান করা, সেইটা কিন্তু আমরা ভুলে বসে কেবলমাত্র বডি পলিটিক্স, অর্থাৎ তোমাকে যদি আমি চর মারি, তুমি আমাকে কিভাবে মারছো, বা আমি যদি মানে চর খাই তাহলে আমি উল্টো দিকে তোমাকে কিভাবে মারবো, এই রাজনীতি প্রতিনিয়ত চলছে। এই হিংসার রাজনীতি থেকে বাঙালির মুক্তির পথ কে দেখাবে আমি জানি না, কিন্তু আপাতত তোমাকে আমি বলতে চাই যে দীর্ঘ কয়েক দশক ধরে চলা রাজ্য রাজনীতির যে হিংসার ছবি প্রতিনিয়ত উঠে আসে, তাতে সবচেয়ে বেশি সাফার করে যে যখন বিরোধী রাজনীতি থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তিনি সাফার করেছেন, আজকে যারা বিরোধী আছেন তারা সাফার করছেন। কারণ আমাদের রাজ্যে গণতন্ত্রটা সত্যি নিয়ন্ত্রিত গণতন্ত্র, শাসকের গণতন্ত্র, কিন্তু বিরোধীদের জন্য সেই পরিসর একেবারেই রাখা হয় না। একদম, অর্থাৎ মানে যেটা বিশ্বনাথ দা বলছেন যে এ রাজ্যে বিরোধী রাজনীতি যথেষ্ট কঠিন। মানে অর্ণব দা, যেটা বিরোধীরাও বারবার বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম জেলায় জেলায় গিয়ে সভা করছেন, বলছেন বিরোধী শূন্য করতে হবে, কার্যত সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। তারা বলছেন যে একদম যে বিরোধী বলে এখানে কিছু থাকবে না, বিরোধী পরিসর বলে পশ্চিমবাংলায় আর কিছু থাকবে না।
না না, বিরোধী শূন্য করতে হবে বা বিরোধী পরিসর থাকবে না, সেটা রাজনৈতিকভাবে পর্যুদস্ত করতে হবে। সেটা উনি জনসভায় একজন জননেতা তিনি বলছেন, সেটা মানুষকে ইনস্টিগেট করবার জন্য, জাগিয়ে তোলবার জন্য, এবং যাতে রাজনৈতিকভাবে সেই যারা বিপক্ষে আছে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করা যায় তার জন্য। আচ্ছা, এই যে উনি বললেন বিশ্বনাথ দা যে টলারেন্সের রাজনীতিকে কোথাও একটা ফিরিয়ে আনা দরকার, আচ্ছা ত্রিপুরায় কি উনি দেখতে পাচ্ছেন টলারেন্সের রাজনীতি হচ্ছে 2018 সালের পর থেকে? ওখানে কি চলছে? এখানে যে পার্থদা আছেন, পার্থদা আরও ভালো বলতে পারবেন যে ত্রিপুরায় ওইখানে এসে যে পরিমাণ আক্রমণ ওখানে কিভাবে শুরু হয়েছিল। বিলোনিয়া কলেজে কমরেড লেনিনের মূর্তি, মানে সেই মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। একটা খারাপ ঘটনার জাস্টিফিকেশন দিচ্ছে, আরেকটা খারাপ ঘটনাকে তুলে এনে এখানে এখনো পর্যন্ত অনেক বেশি টলারেন্স রয়েছে, এখানে অনেক বেশি, এখানে কিন্তু যারা রাজনীতি করছে তাদের একবারও এই কথাটা বলছেন না পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 50 জনের বেশি প্রাণ চলে যায়, একটা উপনির্বাচনের বিজয় উল্লাস থেকে ছোড়া মানে বোমায় কিভাবে তামান্না খাতুনের মৃত্যু হয়েছে, এই প্রসঙ্গগুলো তো তুলছেন না। ঘটনাকেও সমর্থন করছি না, আমি একটা ঘটনাকেও সমর্থন করছি না দেবস্মিতা, কিন্তু আমি এটা বলছি যে দেখুন 18 সালে যে সালে কিন্তু আরো বিশ্বনাথ বাইরে রয়েছেন, বিশ্বনাথ দা কি বলছেন একটু শুনে নেব। আপনি কি সমর্থন করছেন বা করছেন না সেটা বিষয় নয়, আপনি তো বিষয় নয়, সাধারণ মানুষগুলোকে মাসুল গুনতে হচ্ছে নিজের প্রাণ দিয়ে। প্রশ্নটা এখানেই অর্ণব। হ্যাঁ, আমি বিশ্বনাথদার কাছে শুনতে চাইব। দেখো, কেবলমাত্র পঞ্চায়েত নির্বাচনে 100-র উপর মানুষের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। প্রতিনিয়ত শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীগত সংঘর্ষে কত লোক মারা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, তুমি বাইরের রাজ্যের খারাপ উদাহরণগুলো দিয়ে পশ্চিমবাংলাকে ঢাকবার চেষ্টা করছো। বারবার আমরা প্রশ্ন তুলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিয়েছিল, হারমাদি হবে না বলেছিল। প্রত্যেকটা জিনিস তিনি সিপিএম এর আমলে যা মানে সমালোচনা করেছিলেন প্রত্যেকটা তিনি রিএস্টাবলিশ করেছেন। আরো বেশি হিংসা হয়েছে পশ্চিমবাংলা, আরো বেশি মানে দলীয়করণ ঘটিয়েছেন প্রশাসন ব্যবস্থাতে, এবং হিংসা, মৃত্যু, বোমাবাজি প্রতিনিয়ত আলোচনার বিষয়ে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিবর্তন আনলেন? 15 বছর পরে শাসন করবার পরে কি নতুন বাংলা আনলেন, কি পরিবর্তন আনলেন, যেটা 11 সালে উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। রাজ্য জুড়ে তখন পরিবর্তনের হাওয়ায় তিনি বারবার বলতেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বিরোধী পরিসরকে নিশ্চিত করব, বহুত্ববাদী গণতন্ত্র আনবো। সেই বহুত্ববাদী গণতন্ত্র কোথায় গেল? আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে উনি 100 জন মৃত্যুর কথা বললেন। আমার মনে পড়ে যাচ্ছে 2003 সালের নির্বাচন, আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজ জুড়ে 103 জনের মৃত্যু একদিন। ঘটনাটা ঘটেছিল। আমি বলছি যে বদলা নয় বদল চাই যে স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, বিশ্বনাথ আমি একটু বলে নিই, বদলা নয় বদল চাই যে স্লোগানটা দিয়েছিলেন সেই স্লোগান কিন্তু মানা হয়েছে এবং বিশ্বনাথদা বলছিলেন তো হিংসার কথা, আমরাও বারবার বলছিলাম পঞ্চায়েত ভোটে হিংসার কথা, উদাহরণ টেনে আনছিলাম। তাহলে যে পরিবর্তনের কথা বিশ্বনাথদা বললেন, অর্ণব তো তার ব্যাখ্যা দিল। পরিবর্তন তো এটাই যে 103 থেকে কমে সেটা 55 হয়েছে, এটাই পরিবর্তন বোধহয় অর্ণব বোঝাতে চাই। 23 সালের হিংসা আরো কমেছে। পঞ্চায়েত নির্বাচনের একটা দুটো উদাহরণ দিলে হবে? দৈনন্দিন জীবনে লেফট আমলে এত মৃত্যু হতো, এত বোমাবাজি ছিল, এত দুর্বৃত্তায়ন পশ্চিমবাংলার রাজনীতিতে ছিল লেফট আমলে। ভুলে গেছেন দীপক সরকার, ভুলে গেছেন সুশান্ত ঘোষ, ভুলে গেছেন এত দুর্বৃত্তায়ন ছিল, পশ্চিম মেদিনীপুর ভুলে গেছেন, নেতাই ভুলে গেছেন, বরপেতা ভুলে গেছেন, ছোটবাংলা ভুলে গেছেন, কেশপুর ভুলে গেছেন, এগুলো ভুলে গেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এই কথাগুলো মনে করতে চাই না। আর মানুষ ভুলে যায়নি বলেই কিন্তু বিপুল জনাদেশ পেয়ে তৃণমূল ক্ষমতায় এসছে পরপর, এবং বর্তমান অবস্থাটা কি সেইখানেই প্রশ্নটা উঠছে, এবং সেখানেই এই কথাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আবার বলছি, তাও বলতে হচ্ছে। আপনারা বলেন পার্থদা যে তাহলে হিংসায় কি এগিয়ে বাংলা? না পাপিয়া, অত্যন্ত কি বলবো যে দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের রাজ্যের মানুষ যাচ্ছে, এবং কার্যত গত কয়েকদিন ধরে যা চলছে সেটা ইনফ্যাক্ট আমার আশঙ্কায় নৈরাজ্যের এই পরিস্থিতিকে আরও বেশি মজবুত করবে ভবিষ্যতে। আইন শৃঙ্খলা তলানিতে যাচ্ছে বললেও যা হয় কম, বিশেষত যে দৃশ্যপট, আমি অর্ণবের ভাষ্যটা যদি ভার্সনটা ধার নিই তাহলে বলবো যে দৃশ্যপটগুলো তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে, অর্থাৎ ইডি একজন অভিযুক্তের কাছে আসছেন তল্লাশিতে, সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিরোধী রাজ্যের শাসক দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেখান থেকে নথি ছিনিয়ে নিয়ে চলে আসছেন, তারপরে দুপক্ষই চলে যাচ্ছেন হাইকোর্টে, তারপরে হাইকোর্টে যাচ্ছেন, সেখানে একটা অসভ্যতার পরিস্থিতি, বিশৃঙ্খলার পরিস্থিতি, বিচার বিলম্বিত হচ্ছে, ফলে আলটিমেটলি শেষমেশ নৈরাজ্য বলে যে শব্দটা আছে সেই শব্দটাই প্রতিষ্ঠিত হচ্ছে। 1, 2, এতকাল ধরে এই আলোচনাটা হচ্ছিল যে এই এসআইআরের সময় যে আবহটা আমরা দেখেছিলাম, যে ধর্মীয় অসহিষ্ণুতার একটা আবহ দেশ জুড়ে তৈরি করার চেষ্টা করছিল দেশের শাসক দল বিজেপি,
কিন্তু আমি বলছি আমাদের রাজ্যে যদি দেখেন সেই এসআইআর এই হাই পিচ ধর্মীয় অসহিষ্ণুতার সেই ভাষ্যে সেখানে দাঁড়িয়ে এখন অসহিষ্ণুতার রাজনীতি সেটা হচ্ছে অনেক বেশি প্রমোট করছে তৃণমূল কংগ্রেস। ফলে এই যে কাল রাত্রেবেলায় বিরোধী দলনেতার সেখানে আক্রান্ত হওয়া, আমি বলবো যে সেটা গণতন্ত্রের পক্ষে কোনো শুভ লক্ষণ নয়। সেই বিরোধী দলনেতার আইডিওলজির পক্ষে থাকতে পারি বা বিপক্ষে থাকতে পারি, সেটা অন্য কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে তাহলে রাজ্যের পুলিশ প্রশাসন একজন বিরোধী দলনেতা নিরাপত্তার প্রশ্নে কি ভূমিকা পালন করছে, এটা আসবেই আলোচনায়। দ্বিতীয়ত আসবে যে আজকের যিনি বিরোধী দলনেতা তাকেও ভাবতে হবে যে এই স্কুলিংটা হাতে খড়িটা কিভাবে হলো, যে এই যে কাল রাত্রেবেলায় ওনাকে যারা যে 9 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেখানে জয় বাংলা বলে ধ্বনি দিয়ে তারপরে হচ্ছে যে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করছেন, ফলে এই ট্রেনিংটা তো তার হাত দিয়ে করা। কেননা শুভেন্দু অধিকারী যখন এই জেলার রাজনীতি করেছেন দাপিয়ে যে বামেদের নাম নিশানা শেষ করে দেবো, এই যার ছিল একমাত্র প্রতিজ্ঞা, তিনি ঠিক এই ঢঙেই কাজটা করতেন যে কোথাও কাউকে হচ্ছে যে টিকতে দেবো না। ফলে আজকের আমি বলছি যে সেই একই জিনিস তিনিও ফেরত পাচ্ছেন। তিনি আজকে বদলে গেছেন। যখন পঞ্চায়েতে হিংসার কথা হচ্ছিল, পঞ্চায়েতে দেখুন 100 জনের উপর মানুষ মারা গেছেন এবং তার সংখ্যাগরিষ্ঠ বিজেপির কর্মী, এটাও ঠিক আমি অ্যাডমিট করি লাস্ট পঞ্চায়েত যেটা হয়েছিল সেই সময়। কিন্তু তারপরেই ঘটনা দেখলাম নিচতলায় বিজেপি মারা যাচ্ছে, বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের হাতে, আর উপরতলায় হচ্ছে যে বিজেপির নেতারা শটাং চলে যাচ্ছে তৃণমূলের কাছে বা তৃণমূল থেকে বিজেপিতে কাছে। আমি বলছি যে এই রকম বৈপরীত্য যদি হয় তাহলে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হবে না। তা কি তৈরি হবে আপনি বলুন? যে আমি বলছি যে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন এটাই যে জেপি নাড্ডা যখন আক্রান্ত হয়েছিলেন গতবার, আমার এখনও মনে আছে, সেই আক্রমণের পর সেই জেলা শাসককে নিয়ে প্রচুর টানাপোড়েন হয়েছিল। একজন আইএএস অফিসার বা আইপিএস অফিসার, নেট রেজাল্ট কি গত 5 বছরে 0। বিকজ আমি এটাই বলতে চাইছি আসলে জেপি নাড্ডারা আক্রান্ত হলেও পার্থদা they are not দুঃখের serious. জায়গা এখানে They are আপনি not জেপি serious. নাড্ডার কথা বলছেন, কিছুদিন আগে খগেন মুর্মু শঙ্কর ঘোষের সেই ঘটনা আমাদের মনে একদম, আছে, একদম। কিভাবে রক্তাক্ত হতে হয়েছিল খগেন মুর্মুকে। কিন্তু একের পর এক ঘটনা ঘটে, রিপোর্ট চেয়ে পাঠানো হয়, কিন্তু পদক্ষেপ তো সেভাবে কিছু হয় না। কোথায় তদন্ত হারিয়ে যায় আমরা সত্যি জানি না। এক্স্যাক্টলি, এইখানেই তো আমার প্রশ্ন যে যদি কেন্দ্রের সরকার তারা যদি সিরিয়াস হতেন তাহলে এই নৈরাজ্যের পরিস্থিতিটা হতে পারতো? আমি বলছি হতে পারতো না। আপনি পরপর যতগুলো ঘটনা ঘটেছে, শেখ শাহজাহান যাচ্ছেন, ইডি অফিসাররা সিবিআই অফিসাররা মার খাচ্ছে, রাজীব কুমারকে সিবিআই অফিসার ধরতে যাচ্ছেন, জেরা করতে যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারদের নিয়ে সেটা আগলাতে যাচ্ছেন, তারপরে অ্যাকশনটা কি কেন্দ্রের সরকারের? কিচ্ছু নেই। আপনি যতগুলো সিবিআইয়ের তদন্ত হয়েছে, আপনি ইডির তদন্ত হয়েছে, গত 10 বছরে একটা রেজাল্ট বেরিয়েছে নাল। এবং এখানে দাঁড়িয়েই প্রশ্ন যে তৃণমূল সরকারকে সরাতে বিজেপি চায় না, বরং তৃণমূল সরকারের সাথে সমঝোতাতেই থাকতে অনেক বেশি চায়। যদি চাইতো সেই বাসও আর মিস করতো না। মানুষ সমর্থন করেছিলেন ঢেলে বিজেপিকে, কিন্তু বিজেপির উপরে সেই ভরসা আস্তে আস্তে মানুষ হারাচ্ছে। ফলে এখন না বিজেপি না তৃণমূল, তার বাইরেই মানুষ হচ্ছে বিকল্প খুঁজতে চাইছে। এবং আমার ধারণা বামেরা স্পষ্ট প্রণয়দা যে সেটিং হয় একেবারে অমিত শাহকে এসে যে সেটিং যে নেই তৃণমূল আর বিজেপির মধ্যে, তার ব্যাখ্যা দিতে হয়, সেই প্রসঙ্গ তুলে আনতে হয়। কিন্তু এই সেটিং আছে কি নেই সেটা আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষকে তো তার মাসুল গুনতে হচ্ছে। এবং পার্থবাবু যেটা বললেন, যিনি আক্রান্ত হলেন, মানে গতকাল শুভেন্দু অধিকারী আক্রান্ত হলেন, তো শুভেন্দু অধিকারীর স্কুলিংটা তৃণমূলে হয়েছে, সেই জন্য তিনি আক্রান্ত হয়েছে। খগেন মুর্মু বা আমাদের শঙ্করদা, এদের দুজনের স্কুলিং কিন্তু সিপিএমেই হয়েছিল। খগেন মুর্মু এবং শঙ্করদা দুজনেই সিপিএমের নেতা, জনপ্রতিনিধি ছিলেন, তারাও আক্রান্ত হয়েছেন। এই ওখানে মাস্টারি করতেন, আমি বলেছি এটা শিখিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। এবার সমস্যাটা কোথায় হচ্ছে দেখুন, তৃণমূল সিপিএমের বামফ্রন্টের শেষ দিকে বামফ্রন্ট একটা স্লোগান দিয়েছিল। সেই স্লোগানটা হচ্ছে বামফ্রন্টের বিকল্প হচ্ছে উন্নততর বামফ্রন্ট। 2011 সালের পর থেকে আমরা পশ্চিমবঙ্গে একটা উন্নততর বামফ্রন্ট সরকার দেখতে পাচ্ছি, যেখানে সবসময় তুলনা হয়। এই স্টুডিওতেও দেখতে পেলেন যে এখন এটা হচ্ছে, সিপিএম এর সময় হয়েছিল, আজকে এতজন এই পঞ্চায়েতে মারা গেছে, ওই পঞ্চায়েত ইলেকশনে এতজন মারা গেছে। এই পরিবর্তনের জন্যই তো পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন। তো মমতা ব্যানার্জি যখন বলেছিলেন বদলা নয় বদল চাই, 2021 সালে কেবলমাত্র বিজেপির সমর্থক, হয়তো তার স্বামী বিজেপি করে, তার স্ত্রী ধর্ষিতা হয়েছে, হয়তো কাকা বিজেপি করে, তার ভাইজি ধর্ষিতা হয়েছে, এরকম আমাদের প্রায় 150 জন কর্মী খুন হয়েছে। যে কথা বলেছিলেন বদলা নয় বদল চাই, সেই মমতা ব্যানার্জির রাজত্বে 2021 সালে আমরা দেখতে পেলাম। কিন্তু এই 2021 সালে সিপিএম স্লোগান দিয়েছিল নো ভোট টু বিজেপি।
আরে এখানে তো বিজেপি স্বাধীনতা পরে কোনোদিন সরকারই চালায়নি। 34 বছর আপনারা চালিয়েছেন, তার আগে কংগ্রেস চালিয়েছে, তারপরে তৃণমূল চালিয়েছে। আপনারা 2011 থেকে 2016, 2016 থেকে 2021, এই 10 বছর তো পশ্চিমবঙ্গের বিধানসভায় আপনারা বিরোধী দলে ছিলেন। তাহলে 2021 সালে এমন কি ঘটলো আপনাদেরকে দেওয়ালে লিখতে হলো নো ভোট টু বিজেপি? এবং আজকেও যেভাবে মমতা ব্যানার্জির এই অপশাসনের বিরুদ্ধে, যেভাবে মমতা ব্যানার্জিকে সেফগার্ড দেওয়ার জন্য বিজেপির বিরোধিতা করছেন, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন আসলে সিপিএম এর বিজেপি বিরোধিতা মানে মমতা ব্যানার্জির সেফটি ভাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।